নতুন সরকার ক্ষমতা নেয়ার ৩ মাস যেতে না যেতেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। ফলে জুন থেকেই বাড়তি চাপে পড়বেন সব শ্রেণীর গ্রাহক। তবে প্রায় ২০% দাম বাড়ানোর প্রভাব সাধারণ মানুষের উপর কতটুকু পড়বে তা মূল্যায়ন করেনি কমিশন। এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সাধারণ মানুষ বলছেন আরও কঠিন হবে জীবনযাপন। নতুন চ্যালেঞ্জে পড়বে ব্যবসা বাণিজ্য। মেজবাহ হাসানের রিপোর্ট। গেল ৪.৫ বছর ধরে সাধারণ মানুষকে ভোগাচ্ছে চড়া মূল্যস্ফীতি, যা মোকাবেলায় সঞ্চয় ভাঙা কিংবা ধার দেনা করে চলা হয়ে পড়েছে নিত্যদিনের ঘটনা। এমনকি গরিবের খাতায়ও যুক্ত হয়েছে রেকর্ড সংখ্যক। এমন বাস্তবতার মধ্যেই চরম দুঃসংবাদ নিয়ে এলো বিদ্যুতের বাড়তি দাম, যা ঘাড়ে চাপছে চলতি জুন থেকেই। যে সিদ্ধান্তে আমরা পৌঁছেছি, একরকম তাড়াহুড়া করেই দাম বাড়ানোর বন্দোবস্ত করে বিইআরসি। গণশুনানিতে ভুতুড়ি হিসাব নিকাশ তুলে ধরা হলেও তা আমলে নেওয়া হয়নি শেষ পর্যন্ত। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে জুন থেকেই ইউনিটে ১.৫ টাকা বাড়বে বিদ্যুতের দাম, ফলে যা দাঁড়াবে ১০ টাকা ৬৩ পয়সায়। একই সাথে পাইকারি পর্যায়ে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে প্রায় ২০%। ১.৫২ টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে ১০.৬৩ টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিসমূহের বিভিন্ন গ্রাহক শ্রেণীর বিদ্যমান ডিমান্ড চার্জ ও পরিবর্তিত রাখা হয়েছে। কমিশনের এই আদেশ বিল মাস জুন ২০২৬ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। বিইআরসির চেয়ারম্যান জানান, বাজেট সামনে থাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও মূল্যায়ন করা হয়নি জনজীবনের নেতিবাচক প্রভাব। যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে সাধারণ মানুষ বলছেন, কঠিন এই সময়ে দাম বাড়ানোর প্রভাব হবে ভয়াবহ। আর বিকেএমইর সভাপতির মতে এই সিদ্ধান্ত আরও চ্যালেঞ্জে ফেলবে ব্যবসা বাণিজ্য। মানে মরার পরে খালার গা, আর দাম বাড়াইলে তাহলে তো সেই তো দিন আনি দিন খাই, আমাদের জন্য তো এটা অনেক কষ্টের। ব্যবসা বাণিজ্য নাই, সব কিছু জিনিসপত্রের দাম বেশি। ঘোষণা ছাড়াই তেলের দাম বাড়াই দিল, এখন আবার বিদ্যুতের দাম বাড়াবে। আমরা তো এখন মধ্যবিত্ত ঘরের যারা আছি তারা অনেকেই বিপদের ভিতরে আছে। সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হবে দাম বাড়ালে, আবার একই সাথে শিল্প কলকারখানা উৎপাদন খরচ বেড়ে গেলে সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব এই জায়গাটাতে না বাড়িয়ে এখানে ভর্তুকিতে অন্য জায়গা থেকে এই ভর্তুকিটাকে রিকভার করার জন্য। পিডিবির হিসাব বলছে, আগামী অর্থ বছরে প্রতি ইউনিট উৎপাদন খরচ দাঁড়াতে পারে ১২ টাকা ৯১ পয়সা। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্ব আর প্রার্থীর যোগ্যতায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কিনা তা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। ওসমান হাদির হত্যা প্রসঙ্গে মমতা ব্যানার্জির মন্তব্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেখানকার পরাজিত প্রার্থী কি বলল সেটা বাংলাদেশের বিষয় নয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রহমান, বাংলাদেশ 99। দীর্ঘ ৪০ বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার হওয়া হুমায়ুন রশিদ চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে এই জয় পান। এরপর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জিতে আগামী ১ বছরের জন্য সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পেলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. তবে এই দায়িত্ব পালনে তাকে সেখানেই থাকতে হবে। এজন্য ১ বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে তিনি ছুটি চেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তার মন্ত্রীর দায়িত্বে থাকার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে এটা হয়েছে এবং আমাদের প্রার্থীর যোগ্যতা, ওনার ক্যাপাবিলিটি, ওনার অ্যাবিলিটি, ওনার গ্রহণযোগ্যতা জাতিসংঘ এবং সারা বিশ্বের জাতিসংঘর যেসব দেশগুলো
আছে সকল দেশের, ওনার গ্রহণযোগ্যতা অবশ্যই এটা ভূমিকা রেখেছে। ডক্টর খলিলুর রহমানকে যদি ওনার ডেডিকেটেডলি ওনার এই কাজটি করতে হয় তাহলে ওনাকে সময়টা দিতেই হবে ওখানে, বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। সো ওখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং ওইটা আমি মনে করি ওনাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে। আমি কিছুই জানি না, আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি। ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে মমতা ব্যানার্জির করা মন্তব্য নিয়েও কথা বলেন শামা ওবায়দ। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে। মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের মৃত্যু নিয়ে দেশটির সাথে আলোচনার কথাও জানান তিনি। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখব, অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়ায়, এমন খবর সংবাদ মাধ্যমে এলেও বিষয়টি স্পষ্ট করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ইট ইজ প্রাইম মিনিস্টার্স ডিসিশন, উনি কিভাবে, কখন, কোন সময়, কোন দেশ দিয়ে শুরু করবেন, এটা অনেক দেশ থেকে দাওয়াত এসছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জয় বিশাল অর্জন বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে এর মাধ্যমে সফট পাওয়ার অর্জন করবে বাংলাদেশ। তবে রোহিঙ্গা সহ নানা সংকট সমাধানে তা কতটা কাজে আসবে তা নিয়ে সন্দিহান তারা। রিপোর্ট নাদিয়া শারমিনের। Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেস কাকোরিসকে হারিয়ে জয়ী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সাইপ্রাসের পক্ষে ৯১ দেশের ভোটের বিপরীতে ৯৯ দেশের ভোট পায় বাংলাদেশ। ফলে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এই পদে জয়ী হয়ে আগামী ১ বছর সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই জয়কে বড় অর্জন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নির্বাচনে বাংলাদেশের জয় বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে। গ্লোবাল ডিপ্লোম্যাটিক ফোরামে এটা একটা পজিটিভ একটা পাওয়ার প্রজেকশন, এবং আমরা আশা করব যে যেহেতু উনি ইউএনজিতে ১ বছর আছেন, তো বাংলাদেশের এটা সফট পাওয়ারটাকে প্রজেক্ট করতে এটা কিছু অংশে সাহায্য করবে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব পালন করায় এ বিষয়ে বিস্তারিত কাজের সুযোগ হয়েছে খলিলুরের। এবার তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়ে সেই রোহিঙ্গাদের ভাগ্যে কি কোনো পরিবর্তন আনবেন, কিংবা জলবায়ু ঝুঁকি সহ বহুপাক্ষিক সমস্যা সমাধানে বাংলাদেশ কতটা সুবিধা পাবে? রোহিঙ্গার রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে বহু বছর ধরে এটা স্টল হয়ে আছে, বা ভারতের সাথে আমাদের যে পানি চুক্তিটা আছে সেটা এখানে অনেক অংশে এটা কিন্তু ঝুলে আছে। তো এইসব জিনিসে যদি আমাদের সফট পাওয়ার প্রজেকশনটা কাজ করে, তাহলে আমি বলবো যে এটা একটা পজিটিভ একটা অ্যাচিভমেন্ট হতে পারে বাংলাদেশের জন্য। নির্বাচনের সঙ্গে এবং সেই দায়িত্ব গ্রহণের সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানের সরাসরি কোনো সম্পর্ক নাই, তো সেইটাতে আমি কোনো আশাও করি না। জাতিসংঘের এই দায়িত্ব পালনে তিনি আগামী ১ বছর নিউ ইয়র্কে থাকলে পররাষ্ট্রমন্ত্রীর এই পদটি খালি রাখা সমীচীন হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু তিনি কমিট করেছিলেন নির্বাচনের আগে যে তিনি যদি নির্বাচিত হন তাহলে তিনি বাংলাদেশ থেকে ১ বছরের জন্য অব্যাহতি নেবেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে। প্রথম ৩ মাস আমরা হানিমুন পিরিয়ড বলে হয়তো বা আমরা বুঝেছি সরকার ঘর গুছাচ্ছে, কিন্তু এখন বৈশ্বিক অবস্থা যেরকম পরিবর্তন হচ্ছে, আমাদের যে আন্তর্জাতিক যে সমস্যাগুলো বা এখানে বাইল্যাটারাল রিলেশনশিপগুলো যে চাপগুলো আছে, আমাদের খুব এফেক্টিভ এখানে একটা ফরেন মিনিস্ট্রি দরকার আছে। এবং তার জন্য আমার মনে হয় যে আমাদের পুরোপুরি এখানে হচ্ছে যে কেপেবল এবং হচ্ছে যে ডেডিকেটেড যে এখানে ম্যান আওয়ার্স দিতে পারবে, সেরকম একটা ফরেন মিনিস্টার এখানে হচ্ছে দিলে বোধহয় ভালো হয়। বাংলাদেশের এগিয়ে চলার পথে এই অর্জনের সঠিক ব্যবহারের পরামর্শ তাদের। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর পর স্বাস্থ্যমন্ত্রীও মনে করেন পোস্টমর্টেম না হওয়ায় আদ্দিন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় আসামি পক্ষ সুবিধা পেতে পারে। নিজ দপ্তরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, তদন্ত রিপোর্ট অনুযায়ী অপরাধীরা ছাড় পাবে না। এদিকে সন্ধ্যায় সংক্রান্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। শারমিনীরা রিপোর্ট। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্তের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকেও একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সকালে নিজ দফতরে স্বাস্থ্যমন্ত্রীকে 8 দিন হাসপাতাল নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কেউ ছাড় পাবে না। তবে সন্তানহারা অভিভাবকরা পোস্টমর্টেম করতে না চাওয়ায় আসামিপক্ষ সুবিধা পেতে পারেন বলে শঙ্কা স্বাস্থ্যমন্ত্রীরও। একটা সুবিধা নিতে পারে আইনে, যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন অপরচুনিটি হোয়াইল আর্গুমেন্ট উইল বি গোয়িং অন। বাট এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানে, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। এবং রাজুকও যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে। মন্ত্রী জানান, চায়না বাংলাদেশের যৌথ উদ্যোগে 5টি শহরে আধুনিক নকশায় নারীদের জন্য আধুনিক হাসপাতাল তৈরি করা হবে। এছাড়া 5টি বিভাগীয় শহরে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। 5টি বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে। আগামী 15ই আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাম ও ডেঙ্গু মোকাবেলায় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 10% সিট ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু রোগীর জন্য। শারমিন নীরা, 71, ঢাকা। শিশু রামিসা হত্যার বিচারে আত্মপক্ষ সমর্থনের দিনে কাঠগড়ায় দাঁড়িয়ে দ্বিমুখী বক্তব্য দিলেন মূল অভিযুক্ত সোহেল রানা। প্রথমে তিনি নিজেকে নির্দোষ ও পরে দোষ স্বীকার করে ক্ষমা চান। এ সময় আবারও ডলার নামে আরেকজন এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দাবি তোলেন সোহেল। একই সাথে নিজের স্ত্রী স্বপ্নাকে নিরাপরাধ দাবি করেন তিনি। আত্মপক্ষ সমর্থনে স্বপ্না জানান তিনি কোনো অপরাধ করেননি। পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ঠিক করে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। পুলিশের কড়া পাহারায় বুধবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিনের আদালতে তোলা হয় রামিসা হত্যা মামলার আসামি সোহেল ও তার স্ত্রীকে। এদিন ছিল তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ। সকাল 11টার পর শুরু হয় শুনানি। এ সময় আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। পরে সেই অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে আসামিদের বক্তব্য জানতে চায় ট্রাইব্যুনাল। এ সময় দ্বিমুখী বক্তব্য দেন ধর্ষণ ও হত্যায় মূল অভিযুক্ত সোহেল। শুরুতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, পরে আবার বলেন তিনি একাই দোষী নন, তার সাথে ছিল ডলার নামে আরও একজন। এ সময় আদালতে নিজের দোষের জন্য ক্ষমা চান সোহেল আর নিজের স্ত্রীকে দাবি করেন নির্দোষ। এরপর তার স্ত্রী স্বপ্নার বক্তব্য জানতে চায় ট্রাইব্যুনাল। এ সময় বিচারক বলেন, নৃশংস ঘটনায় সহায়তাকারী হিসেবে সোহেল যে সাজা পাবে একই সাজা হবে তারও। পরে স্বপ্না দাবি করেন তিনি কোনো অপরাধ করেননি। আমাদের আইনে একটা ব্যাখ্যা আছে যে একই আইনের মধ্যে দুটো ধারা যদি হয় মানে কন্ট্রাডিক্ট করে, তখন শেষের ধারাটা প্রায়োরিটি পায়। তাহলে এখানে যে দুই ধরনের বক্তব্য দিয়েছে, প্রথমে নির্দোষ পরে দোষী, এই দুই বক্তব্যের মধ্যে আইন অনুসারে পরের বক্তব্যটি প্রাধান্য পায় এবং পরের বক্তব্যটি অ্যাকসেপ্টেবল বেশি হয়। শুনানি শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এই দেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। এর আগে মঙ্গলবার রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় একদিনে 16 জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগের নজির স্থাপন করে আদালত। এই মামলাটি হতে পারে দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম মামলার রায়। মাইনুল মারুফ, 71, ঢাকা। দেশ জুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এর পেছনে প্রভাব ফেলেছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের অস্বাভাবিক উষ্ণতা থেকে সৃষ্টি এই জলবায়ুগত ঘটনা বছরের শেষ পর্যন্ত সক্রিয় থাকতে পারে। ফলে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত, কয়েকটি তাপপ্রবাহ ও তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সবুজ মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। দেশে সক্রিয় হয়েছে এল নিনো।
প্রশান্ত মহাসাগরে পানির উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় জলবায়ুগত এই ঘটনা বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ায় প্রভাব ফেলে। এর ফলে কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, আবার কোথাও তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যায়। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেড়েছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ। গরম বেশি, রোদও বেশি, দুটাই বেশি। কালকের চেয়ে ডবল, কামাই কম, পরিশ্রম বেশি। এই যে গরম যে তাপমাত্রা পড়ছে তাতে দেখা যায় যে আপনার ঘন্টার মাথায় পানি তৃপ্তি পায়, অনেক গলা শুকিয়ে যায়। তাপমাত্রা অনেক বেশি তো মানুষ ক্লান্ত হয়ে যাইতেছে, এই জন্য আখের শরবত অনেক উপকারী, খাইতেছে সবাই। আবহাওয়া অধিদপ্তর বলছে এবছর জুনের শুরু থেকেই বাংলাদেশ সহ এই অঞ্চলে এল নিনো সক্রিয় হয়েছে, যা ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে। এরই মধ্যে এল নিনো শক্তিশালী অবস্থায় রয়েছে। জুন থেকে একদম ডিসেম্বর পর্যন্ত এই শক্তিশালী দশা সে ধরে রাখবে। এল নিনো কিন্তু গ্লোবাল ওয়ার্মিংকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে বছরগুলোতে এল নিনো সক্রিয় বা শক্তিশালী অবস্থায় থাকে সেই বছর পৃথিবীতে একটু গরম বেশি পড়ে। জুনে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। যে রেঞ্জকে অতিক্রম করে এখন কিন্তু 36 থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাংলাদেশের তাপমাত্রা বিরাজমান, অর্থাৎ স্বাভাবিক অপেক্ষা ইতিমধ্যে তাপমাত্রা 1 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেশি আছে স্বাভাবিক অপেক্ষা। 2024 সালে এল নিনোর প্রভাবে দেশে তাপমাত্রা উঠেছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। এবারও এই ধরনের পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা। 35 দিন তাপপ্রবাহ বয়ে গেছে বাংলাদেশে। তবে এই সময়ে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে, ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণও হতে পারে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।